অপারেশন FN-72 ফেনী সেক্টর। মিশনের সমস্ত বিবরণ দিতে গিয়ে ইহাম বিরাট এক প্যাঁচ লাগিয়েছে। সচরাচর তার কাজে কখনো ভুল তেমন হয়নি। খুব দায়িত্বের সাথে নিজের কাজ সম্পূর্ণ করে। কিন্তু ফেনীর মিশন থেকে আসার পর মাথায় কাজ করছিল কেবলই মায়রা। মেয়েটা তখনও অসুস্থ অবস্থায় ছিল। একটা মাস পরেই তার পরীক্ষা। সারাটা জীবনের একটা ব্যাপার। ঠিকভাবে পরীক্ষা দিতে পারবে কিনা, কবে সুস্থ হবে, তা নিয়ে ইহামের মাথায় ছিল বিস্তর চিন্তা। আর তার রেশ ধরেই বোধহয় সিচুয়েশনাল রিপোর্ট জমা দিতে গিয়ে 4টা বুলেট মিসিং ছিল। পরবর্তীতে সিও যখন সেই ভুলটা ধরে, সহজাতভাবেই ইহাম নিজের ভুলটা স্বীকার করে নেয়। নিজের অপারগতা কিংবা ভুল স্বীকার করে। এর জন্য অবশ্য শিহাবুদ্দিন সাহেবের কাছে তার কড়া কথাও শুনতে হয়। কিন্তু বিষয়টা সেখানেই ইতি টানে। এপ্রিলে সেই ঘটনার ভয়াবহ ফলাফল আসে জুলাইয়ে। জুন মাসের 24 তারিখে ইহাম অ্যাক্সিডেন্ট করেছিল। সৌম্যই তখন তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। এরপরে তার খুঁটিনাটি সব বিষয় দেখাশোনা করেছে ইব্রাহিম নিজে। ইহাম বারবার বারণ করে দেওয়ার পরেও ছেলেটা নিজ দায়িত্বে এসে তার কী প্রয়োজন সব খোঁজ নিয়েছে। সেদিন ক্যান্টনমেন্টের আসরে ইহাম কথার কথা বলেছিল, ইব্রাহিমের কারণেই তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। আর ওই কথাটাই সৌম্যের মনে দাগ কেটেছিল। আগে থেকে সে ইব্রাহিমকে এতটাও পছন্দ করত না। তার কারণও ইহামের তার প্রতি অগাধ ভ্রাতৃত্ববোধ। তার ধারণা ক্যাপ্টেন সবার থেকে ইব্রাহিমকে বেশি প্রাধান্য দেয়। সেই দিনের ওই কথা সৌম্যকে হিংসাত্মক এক মনোভাব এনে দেয়। পুরো 2টা দিন ক্ষোভে পুড়ে সৌম্য সিও শিহাবুদ্দিন সাহেবের কাছে ইহামের নামে নালিশ করে। আজহার পাটোয়ারিকে নিজ ক্ষোভে খুন করা, মিশন কমপ্লিট করে 2 দিন লেট করা, সব জানাই ওনার কাছে। তখনই ইহামের মাথায় পাহাড় ভেঙে পড়ে। শখের আদরের চাকরি নিয়ে করে টানাটানি। শিহাবুদ্দিনের সাথে তার ভালো সম্পর্ক থাকলেও প্রফেশনাল কোনো কাজে কোনো ছাড়া নেই। সব কিছুর একটা নিয়ম বাধ্যবাধকতা থাকে। ইহামের মিথ্যা রিপোর্ট প্রদান আর দায়িত্বের প্রতি অবহেলার কারণে তাকে বহিষ্কার করার কথা ওঠে। বিষয়টা নিয়ে ডিপার্টমেন্টে জানাজানি হলে সবাই আপসেট হয় ইহামের মতো একজন সৈনিকের পদত্যাগের জন্য। পরে তার টিম মেম্বারের সকলে, এমনকি সৌম্য নিজে গিয়েও সিওর কাছে সব কিছু বলে। আজহার পাটোয়ারির মতো এত দাগি আসামি, যাকে পুলিশ বহুদিন ধরে ধরতে পারছে না, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র পাচার, এমনকি সীমান্ত দিয়ে নারী পাচারকারী, ওই কুখ্যাত ধর্ষক আসামি কি কি করেছে তার ডিটেলস পেশ করে। সৌম্য নিজের অভিযোগ দায়ভারও নিজের কাঁধে তুলে নেয়। আজহার পাটোয়ারির অপরাধ আর ক্ষতির দিক বিবেচনা করলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখা যায় ইহাম কোনো ভুল কাজ করেনি। সব দিক পর্যবেক্ষণ করে ইহামকে কিছু কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর এমন ভুল হলে সোজা বহিষ্কার করা হবে, তাও জানিয়ে দেওয়া হয়। যদিও সবটার সময় ইহাম কেবলই নীরব ছিল। রমজান মাস চলে, সময়গুলিও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এদিকে ওই পাষাণ মানুষটাও কল করে না, নিজের ইগো নিয়ে বসে আছে। থাকুক নিজের ইগো নিয়ে বসে। আর কারো রাগ অভিমান কিছুই কি নেই নাকি? খালি উনারই রাগ আর ইগো আছে, বাকি সবার অনুভূতি কি ফিকে নাকি? এদিকে বুক জ্বলে যায় মায়রার, ভালোবাসার টানে হৃদয় পড়ে প্রতিনিয়ত। রাতের আধারে বিছানায় শুয়ে কেবলই বালিশ ভেজায়। রোজা রেখে দিনও কাটে না তার। ভাইটাও বিদেশে, কাছে থাকলে কোনো না কোনোভাবে তাকে খুঁচিয়ে হলেও হাসাতো, খুনসুটি করত। সময়গুলি বড্ড তিক্ত যায় মায়রার। তবুও সে নিজে থেকেই কল করে না ওই কঠিন পাষাণ মানবটাকে। সে ফোন দিবেও না। মায়রাও দেখতে চায় কতদিন ওই লোক নিজের ইগো নিয়ে তার থেকে দূরে সরে শান্তি পায়। তবে এটা ঠিক, ইহামের অনুভূতি সম্পর্কে সে স্পষ্ট। লোকটা তার খেয়াল রাখে, সুবিধা অসুবিধার কথা মাথায় রাখে। তাই বলে এতটা মূল্যহীন হয়ে থাকবে নাকি? ওই কঠিন মনের মানুষটা কখনো লোককে তাকে ভালোবাসা প্রকাশ করেনি। এমনকি কতদিন সে নিজে থেকে জিজ্ঞেস করেছে, আপনি আমায় ভালোবাসেন ক্যাপ্টেন সাহেব? লোকটা নির্দ্বিধায় সবসময় না করে এসেছে।
এমন গম্ভীর চাপা স্বভাবের কঠোর লোক এই জীবনে সে দেখেনি। সব মানা যায়, তাই বলে কথায় কথায় তাকে কষ্ট দিয়ে কথা বলবে? ওই লোকটার জীবনে কোনো দাম নেই তার। ওই পাষাণ মানুষটা তাকে ভালো না বাসলেও সে তো মনের সবটা দিয়ে ভালোবাসে। তাই বলে কি সব মেনে নেবে? রাগ উঠলে তাকেই কেন এইভাবে কথা শোনাতে হবে? ওই লোকটা কিভাবে বলতে পারলো তাকে ছেড়ে দিবে? কলিজা চিরা যন্ত্রণায় হু হু করে কেঁদে ওঠে মায়েরা। নাক টানে খুব করে। মন কি চাইছে কিছুই বুঝতে পারছে না। জোহরের নামাজের সময় ২টার দিকে বসেছিল, এখন আসরের আজান দিবে। কোরআন তেলাওয়াত করে বসে বসে কাঁদছে। ঢাকায় ফিরে ওই একরোখা লোকটা তাকে ছেড়ে দিবে ভাবনাটা কিছুতেই যেন মনে আসছে না। কিন্তু সে জানে ওই জেদি রাগী লোকটা যা বলে তা করেই। আছরের সময় হয়ে এসেছে। রোজার এই সময়টা তার শরীর যেন আর চলে না। সারাদিন সময় না গেলেও আসরের পর বিছানা থেকে উঠতে তার মন চায় না। শরীরটা নিস্তেজ হয়ে আসে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নাক টেনে টেনে মায়েরা চোখের পানি মুছছে অনবরত। শরীর অসাড় লাগছে। ছেড়ে দিলে ছেড়ে দিক, তাই বলে কথার আঘাত করবে নাকি? আমার দাম যদি ওই পাষাণ লোকটার কাছে নাই বা থাকবে, তাহলে ছেড়ে দেওয়াই ভালো। আমি কি মানুষ না? বউ হয়েছি বলে কি যা খুশি তাই করবে? আমার ব্যথাটা কি ওনার কাছে ব্যথা লাগে না? স্বামী হয় বলে সব সহ্য করেই থাকতে হবে কেন? আমায় যদি ভালো করে আদর করে নাই রাখতে পারবে, তবে রাখার দরকার নেই। আমি তো অভদ্র বেয়াদব মেয়ে। এরপর উনি না হয় আরেকটা ভদ্র আদব জানা মেয়েকে বিয়ে। বাকি কথাটা শেষ করতে পারল না মায়েরা। মুখ ফসকে বলা কথাখানা মস্তিষ্ক ধরতে পেরেই ভেতরে আলোড়ন শুরু হলো। বন্ধ ঘরে ঠোঁট উল্টে জোরে সোরে কেঁদে উঠল মেয়েটা। আজ রোজার ১৫। ইহাম নিজের ডিউটি কবে সবে করে সবে ফিরেছে। সোফায় ক্লান্ত শরীরটা হেলিয়ে দিল। খালি একটা ফ্ল্যাট, একটা সংসার করতে সাজাতে যা যা লাগে সব আছে এখানে, শুধু সংসার করার মতো অপর মানুষটাই নেই। মায়ের সাথে যখন তার একটু একটু মেলামেশা হয়, ওই বেয়াদব মেয়েটার ঘাট তেড়ামির কথা আর অবাধ্যতায় অতিষ্ঠ হয়ে যায় সে। ঠিক যখন থেকে মনে হলো ওই বেয়াদব মেয়েটা তাকে পাগল করে ছাড়বে, ওই তেড়া মেয়েটাকে তার ছাড়া দিন কেমন যেন অসম্পূর্ণ। সব কেমন যেন ফাঁকা লাগে, কোনো কিছুতেই স্বস্তি পায় না। তখন থেকেই সে কোয়ার্টারের জন্য উঠে পড়ে লাগে। মায়েরা টেস্ট পরীক্ষার পরে তাকে এখানে আসতে বলে মেয়েটা যখন না করেছিল, তখন তার রাগে শরীর জ্বলে যাচ্ছিল। ওই বেয়াদব মেয়েটা কিছুতেই নিজে থেকে তার মনের গোপন কথা আকাঙ্ক্ষাগুলি ধরতে পারে না, এখন পারেও না। অথচ সে চায় মায়েরা তার কাজ বুঝুক। মেয়েটাকে সে কতটা চায় মুখ ফুটে বলার আগে তার চোখের ভাষা আর নিঃশ্বাসের গতি দেখে টের পাক তার হৃদস্পন্দন জুড়ে কেবলই মেয়েটার বিচরণ। আর বেসামাল রাগ কিংবা অনুভূতিগুলি সযত্নে নিজের মতো করে সামলে নিক। কিন্তু বোকা মেয়েটা, তার মুখের না বলা একটা কথা আর রাগে থেমে যায়, তবে তার ভেতরের না বলা অনুভূতি কিংবা চোখের অব্যক্ত ভাষা সে বোঝে না। বড় নির্বোধ মেয়ে। পরীক্ষার পর মায়েরা যখন আবদার করলো তাকে নিয়ে আসার, তখন সে চিন্তায় মগ্ন। একে তো তার কাজের চাপ বেড়েছিল, তার উপরে রোজা। সে সব সময় ভেবেছে একলা একলা একটা পরিবেশের মেয়েটা রোজা রেখে সব দিক সামলাতে পারবে না হঠাৎ করে। তার উপরে এই ঈদের ছুটিও নেই তার। প্রথমবার বাবা মা ছাড়া ঈদ এত দূরে কাটিয়ে মেয়েটা শান্তি পাবে না, তাই সব ভেবে না করেছিল। মেয়েটার শান্তির কথা সে ভাবলেও ওই বেয়াদব মেয়েটাই তার সকল শান্তি কেড়ে নিল। বেদনা মিশ্রিত তুচ্ছ হাসল ইহাম। ঠোঁটে লেগে আছে অবজ্ঞা। আমার রাগ, এটাই আমার ভুল মায়েরা। এতটা বোকা, এত নির্বোধ তুমি। আমার চোখের ভাষা, না বলা অনুভূতি, কিছুতেই কিছু বোঝো না। আমারও অনুভূতি আছে, শুধু আমার প্রকাশের ভাষাটা নেই। তা কি নিজে থেকে বোঝা যায় না? কেবল আমার রাগ করে কথাই দেখো, আমার অনুতাপ তোমার কষ্ট দিয়ে কথা বলার পর, আমার প্রতিটা কথাই তোমার প্রতি অনুশোচনা।
তা দেখতে পাও না? মানলাম আমি বদরাগী, শালা নিজের রাগটাই নিজে কন্ট্রোল করতে পারি না। তোমায় আর কি বলি বলো? আমায় একটুও বোঝো না কেন মায়েরা? নিজে থেকে কি এই কঠিন লোকটাকে বোঝা যায় না? আমার রাগের মাথায় বলা কথাগুলির জোর ধরে তুমি বেশি আমায় ছেড়ে চলে যাবে, এটা বলাও সহজ। জোর করে কাউকে আটকে রাখা যায় বলো? তুমি তো সেই শুরু থেকেই বলে এসেছো তোমায় ছেড়ে দিতে। কখনো বলেছি আমি ছেড়ে দিব? অথচ তুমি এখন শক্ত দৃঢ়ভাবে চাও আমার থেকে মুক্তি। মুক্তি যদি তোমায় শান্তি দেয়, তবে এই ফাহাদ ইহাম চৌধুরী তোমায় সেই শান্তি উপহার দিবে মেয়ে। একলা ঘরে কথাগুলো বলতে বলতে ইহামের এক চোখের কোণে কখন পানি চলে এসেছে সে টেরই পেল না। বোঝার সাথে সাথে খুব দ্রুত সে পানিটা মুছে নিল, যেন তা নিজের থেকে নিজেই আড়াল করলো। তুই কি পাগল হয়েছিস? বিয়ের 6 মাস কাটতে না কাটতেই এ কোন ধরনের অলক্ষীর গান গাইছিস? হ্যাঁ, তোর আব্বুর কানে গেলে উপায় আছে, গলা কেটে নদীতে ভাসিয়ে দিবে। মিথিলা, তুই বল ওকে, কোন পাগলের প্রলাপ বকছে সে? উত্তেজিত ফাতেমা বেগম দিশেহারা হয়ে যাচ্ছেন মেয়ের কথা শুনে। মাথাটা খারাপ অবস্থা তার। মেয়ে কোন অলক্ষণের কথা বলে? ইহামের মতো একটা ছেলে এই যুগে পাওয়া যায়? এত ভালোবাসে ছেলেটা, অথচ মেয়ের মাথায় কোন ভীমরতি ভর করলো? গলা কেটে যাওয়ায় গলা কেটে দেওয়ার হলে তাই করো, কিন্তু আমি ওই বাসায় আর যাব না। মায়েরার কথা শুনে বিচলিত হন ফাতেমা বেগম। মাথায় হাত রেখে অধৈর্যের মতো প্রশ্ন করেন মিথিলার দিকে তাকিয়ে। তুই শুনতে পাচ্ছিস মিথিলা ও কি বলছে? সুখে থাকতে ভূতে কিলায়, কথায় আছে না? ওর কি সুখ সহ্য হচ্ছে না? বোঝা ওকে। আমার মাথাটা নষ্ট হয়ে যাবে এই অলক্ষণে মেয়ের কথা শুনে। ওকে আমি অনেক বুঝিয়েছি মামি, কিন্তু নিজের জেদ ধরেই বসে আছে সে। খাটের এক কোণায় বসে আছে মায়েরা, মন মুখ মলিন বিষণ্ণ, অদৃশ্য হৃদয়টা ক্ষত বিক্ষত। ভেতরের যেই প্রাণটা আছে সেটাও যেন আজ নিস্তেজ প্রায়। বিছানার শেষ মাথায় বসে কপাল চাপড়ান ফাতেমা বেগম। মেয়ের জন্য হাই হাই করেন। উদ্বিগ্ন হয়ে মিথিলার দিকে তাকিয়ে বলেন, নতুন নতুন বিয়ে হয়েছে, এখনো জামাই তুলে নেয়নি, সংসার করেনি, একসাথে থাকছেও বা কয়দিন, তবুও ওর প্রতি ছেলেটার যে টান তা কয়জনের মাঝে দেখা যায় আজকাল। পুরুষ মানুষ সারাদিন কত ঝামেলায় থাকে, দুনিয়ার সাথে লড়াই করে, তার উপর ছেলেটা আবার স্পেশাল ফোর্সে আছে। শুনেছি জীবনের ঝুঁকি নিয়ে চলে সব সময়। এত সময় এত সব কিছু সামলে বেটা মানুষের মন কি আর সবসময় নরম থাকে? তাই বলে ঘরের মহিলারা নিজের স্ত্রী যদি স্বামীকে না বোঝে তো কে বুঝবে? সব সময় আদরে সোহাগে কথা বলা যায়? এত সময় দেওয়া যায়? বউকে সব কিছু বুঝতে হয় না? স্বামীর মন মেজাজ খারাপ থাকে, বউকে একটু বকাবকি করে, তাই বলে কি স্ত্রী কি সংসার না করার কথা বলে? ওই অপয়া কি বলে রে মিথিলা? ওরে একটু বোঝা। না হয় রাগের মাথায় একটু বকেছেই। পুরুষ মানুষের রাগ হলে কত কিছুই করে, ঠান্ডা হলে কি আর এইসব ঝামেলায় থাকে? ও কেন বুঝতে চাইছে না? মায়ের কথা শুনে ভেতরটা আরো ফেঁপে যায় মায়েরার। কেঁদে বলে, তো কি বলতে চাইছো? ওনার যখন রাগ উঠবে তখন আমায় যা খুশি বলে আঘাত করবে, আর আমি কিছু বলতে পারবো না? সব সহ্য করতে হবে? ওনার দোষটা তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? মারে, সংসার জীবনটা কি এতটাই সহজ? এটা তো আস্তে আস্তে যত্ন করে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। কাদা মাটি শুরুতেই কি জিনিসপত্র বানানো যায় উপযোগী হয়, এটাকে আস্তে ধীরে আলতো হাতে উপযোগী করে নিতে হয়। তারপর নিজের ইচ্ছা মতো আকৃতি দেওয়া যায়। সংসারটাও তো তেমনই। তোকে তো সময় নিয়ে সবটা উপযোগী করে নিতে হবে রে। জামাই একটু বকাবকি করলেই কি রাগ করতে হবে? ছেড়ে দেওয়ার কথা বলতে হবে? আল্লাহ নারাজ হয় এইসব শুনলে। মায়েরা হু হু করে কাঁদে। ফাতেমা বেগম তপ্ত শ্বাস ফেলে বলেন, সংসার জীবনটা অনেক কঠিন রে মা। সব মেয়েরাই বিয়ের পরপরই এমন কিছু ঝামেলায় পড়ে, সব কঠিন লাগে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়।
জামাই একটু বকলে তুই নীরব থাকবি, শান্ত হয়ে গেলে পরে বলবি কোনটা তোর খারাপ লেগেছে। সংসারের অনেক কিছু সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। মায়ের কথায় রেগে যায় মায়েরা, ভেতরের চাপা কষ্টটা সইতে না পেরে চেঁচিয়ে বলে, তো আমিও সব মেনে নিব, যা বলবে সব সহ্য করব, আমার নিজের কোনো দাম নেই না আমার কাছে? আমি বসে বসে ভাত নষ্ট করি, এসব শুনেও আমি মেনে নিব? লোকটা আমায় বলবে উনি ওনার মতো থাকবে, পোষালে আমি যেন ওনার সাথে থাকি, না হলে চলে যায়। এই তো এভাবে থাকতে বলেছ। আর যখনই রাগ হবে তখনই আমায় অপমান করে কথা বলবে, আর আমি কিছু না বলে ভালো বউ হিসাবে চুপচাপ সহ্য করব? কেন পারবো না আমি? আমার কাছে আমার আর আমার অনুভূতির দাম আছে, আমার কষ্টেরও দাম আছে। ওনার সাথে এভাবে আমার পোষাবে না, তাই আমিও থাকতে পারবো না। শেষের কথাগুলি মায়েরা যেন নিজেকে দিয়ে জোর করে বলিয়েছে। তার আহত হৃদয় বিষয়টা এখনো মেনে নিতে পারে না যে লোকটা তাকে ছেড়ে দিবে। এই লোকটার সাথে আজ 3টা দিন কথা হয় না বলে দমটা বন্ধ বন্ধ হয়ে আসছে। ওই পেটানো শরীরের ঘাম মেশানো পারফিউমের ঘ্রাণ শুঁকতে হৃদয়টা যেন আনচান করে। শক্ত প্রশস্ত বুকটায় ঝাঁপিয়ে পড়ার কত শত সেই নীরব আহাজারি, সব কিছুর জাতাকলে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। নিজেকে পাগল পাগল লাগে ওই লোকটার স্মৃতি মনে হলে। বাসায় তার আব্বু নেই, ফাঁকা বাড়ি পেলে আর মনের সুখে গলা ফাটিয়ে কাঁদে। মেয়ের কান্না আর কথায় ফাতেমা বেগমের কোমল মন মোচড়ায়। তবুও মেয়ের ইচ্ছাকে প্রশ্রয় না দিয়ে তিনি শক্ত গলায় বলেন, ওই গাধা মেয়েকে কে বোঝাবে? সংসার টিকাতে হলে কত কিছু করতে যে হয়, কত কিছু সহ্য করতে হয়, তার কোনো ধারণা আছে ওর? ও জীবন সম্পর্কে কতটুকুই ধারণা রাখে, কতটুকু জানে ও? ওর শাশুড়ি যে সেই দিন রাগে ওকে বকলো, এরপর থেকে যে ওনার ব্যবহার বদলে গেছে, তা নিয়ে ও জানে কিছু? ইহাম যে নিজের মাকে কথা শুনিয়েছে, তাকে বকেছে বলে, সেই সম্পর্কটাও ও জানে? ওর শাশুড়ি ওকে কত আদর করত, অথচ ছেলের মুখে বউকে নিয়ে এইসব বলায় তিনি কষ্ট পেয়েছেন বলে নিজেকে দূরে রাখছেন। সেই দিনও আমার বাসায় এলো না, এইসব নিয়ে কোনো কথা, মাথা ব্যথা আছে। আর হাসপাতালে ও যখন মরার মতো করে শুয়েছিল, তখন ওই ছেলেটার আহাজারি আর পাগলামি কি দেখেছিল? এত সুন্দর ভদ্র ভালো একটা ছেলে পেয়ে শান্তি লাগছে না, তাই না? ওর রাগটাই বড় হয়ে গিয়েছে। ওর কাছে যে ছেলেটা ওকে কত ভালোবাসে তা দেখছে না। ফুপায় মায়েরা, গলা দিয়ে কান্নার শব্দটা বের হচ্ছে না, শরীরটা এত ক্লান্ত, ভালোবাসা না ছাই। তোমরা ওই লোকটার বাহিরটাই দেখো, ভেতরের চাপা আর রুক্ষ ভাবটা চোখে পড়ে না। মনে মনে এই কথাগুলো ও বিক্ষুব্ধ করে। মিথিলা নীরবে থেকে বলে, কেন এমন করছিস মায়েরা? বিষয়টা একটু বোঝ। যে যাই বলো, আমি কিছুই শুনবো না। ওই লোকের ইগো যদি আমার চেয়ে বড় হয় আর দামি হয়, তো সে তার ইগো নিয়েই থাক, আমার লাগবে না। উনি যতক্ষণ নিজের ইগো ভুলে গিয়ে তার ভুলের অনুশোচনা না করে আমার রাগ কন্ট্রোল করতে না পারে, ততক্ষণ আমি কারো কোনো কথা শুনবো না। তাই যার কাছে আমি বেশি, আমার সব কিছু বাড়াবাড়ি, যার কাছে আমার কোনো সম্মান নেই, যে আমার কষ্টের সবচেয়ে বেশি নিজের রাগকে প্রাধান্য দেয়, যে আমায় নিয়ে বিরক্ত, যার কাছে আমি অতিরিক্ত, আর তার কাছে আমার না থাকাই ভালো। বাচ্চাসুলভ কথাগুলি বলেই মায়েরা বিদেয় হয় সেই ঘর থেকে। ফাতেমা বেগম তখন মাথায় হাত দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসেন। পরশুদিন মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার আর কাপড়চোপড় নিয়ে যাওয়ার কথা উঠেছে। শিরিন বেগম নিজেই বললেন মায়েরাকেও নিয়ে যেন যাওয়া হয়। মেয়েকে এই কথা বলতে মেয়ে কোন অলক্ষণে কথা শোনালো। পরের দিন দুপুর 12টা বাজতেই বাসায় অনেক আয়োজন শোনা যায়। সারা রাত কেঁদে সেহেরি খেয়ে ঘুমিয়েছিল মায়েরা, তাই দেরি করে উঠেছে। ওয়াশরুম থেকে বের হতেই
এত আয়োজন শুনে কপাল কুঁচকায় মায়েরা। বাড়িতে শুধু আম্মু আর মিথিলা আপু থাকার কথা। আব্বু তো এই সময় অফিসে। তবে এত মানুষের আওয়াজ কেন? উৎসুক মায়েরা টাওয়ালটা বেলকনিতে বসিয়ে ঝুলিয়ে রেখে ঘর থেকে বের হয়। হঠাৎ করে নিজের বাসায় শাশুড়িকে দেখে চমকে যায় সে। বুকে কেমন যেন ব্যথা হয়। সব সময় হাসি খুশি থাকা ভদ্র মহিলা মুখটা কেমন যেন থমথমে। হাসপাতালে বকা দেওয়ার পর শাশুড়িকে সে ভয়ে কথা কম বলে। চোখের সামনে অপ্রত্যাশিতভাবে ওনাকে দেখে কেমন যেন ইতস্ত বোধ করে। বিচলিত হয়ে কেমন হাঁসফাঁস করতে থাকে। শিরিন বেগম এগিয়ে আসেন, মায়েরার সামনে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলেন, মুখটা শুকনো করে রেখেছো কেন? শাশুড়িকে দেখে কি খুশি হওনি বোধ হয়? গলার টোনটা মায়েরা ভেতরেই ঢুকিয়ে যায়। অস্বস্তি হলেও হাসে অল্প, মাথা নত করে বলে, একদম না মা। কখন এলেন? আসুন ঘরে বসি। মায়েরাকে নিয়ে তিনি তার রুমে যান। শিরিন বেগম তাকিয়ে দেখেন মায়েরা ওনাকে ভয় পাচ্ছে। শান্ত গলায় তিনি বলেন, আমার উপরে কি এখনো রেগে আছো তুমি? প্রশ্নটা শুনে অপ্রস্তুত হয় মায়েরা, মাথা তুলে তাকায়। এ এমন করে বলছে কেন মা? আর আপনি গুরুজন, একটু বকতেই পারেন ভুল করলে। শিরিন বেগম মায়রার মুখে হাত দিয়ে চুমু খায়, স্বাভাবিক কণ্ঠে বলে, যখন ছেলের মা হবে তখন বুঝবে। ছেলের মা হওয়া এত সহজ নয়, বিরাট ধৈর্যের বিষয়। কারণ আমি মনে করি একটা ছেলেকে 25-26 বছর নিজের মতো করে পেলে চোখের সামনে সেই ছেলেরই সব দায়িত্ব, ভালো লাগা খারাপ লাগা বউয়ের হাতে অর্পণ করে দিয়ে সেই বউকে নিয়ে ছেলে হাসি খুশি আহ্লাদে জীবন দেখাটাও একটা ধৈর্যের বিষয়। সব ছেলের মায়েরা এমনটা করতে পারে না। তাই তো বেশিরভাগ ছেলের মায়েরা ছেলে আর ছেলের বউয়ের মায়া মহব্বত দেখে আদিক্ষেতা ভেবে নাক সিটকায়। বউকে সহ্য করতে পারে না বলে ছেলের কাছে কানও ভাঙায়। তাই আমি মনে করি ছেলে আর ছেলের বউয়ের সুখী জীবন দেখে আত্মতৃপ্তি পাওয়াটাও একটা ধৈর্যের বিষয়। আগে ছেলের মা হও, তখন বুঝবে। এত এত কথার মাঝে মায়রার কানে বারবার লাগছে ছেলের মা হও বাক্যটা। এক মিশ্র অনুভূতিতে তলিয়ে গিয়েছে সে। বিচলিত ভেতরটা কোনো এক কারণে ছটফট করে, নিঃশ্বাসটা আটকে আসছে তার। ইচ্ছাকৃতভাবেই যেন সে নিঃশ্বাসটা আটকে রেখেছে। অনেক চিন্তা করলাম একটা বিষয় নিয়ে। যেহেতু আমি একটা ছেলের মায়ের পাশাপাশি মেয়েরও মা, তাই আমি সবটাই বুঝি। আমার ছেলেকে আমি ভালোবাসি। আমার ছেলে যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার ছেলের ভালো থাকাটাও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ রাখে। ছেলে যদি বউকে নিয়ে ভালো থাকতে পারে, হাসি খুশি আর আনন্দে থাকতে পারে, তবে তাতে আমার হিংসে করার কি আছে? আমার ছেলের বউ তাকে আমি প্রতিদ্বন্দ্বী ভাবতেই বা যাব কেন? আমার ছেলের কাছে আমি তার মাই থাকবো, আর তার বউ বউই থাকবে। কেউ কারোর জায়গা নিতে পারবো না। আমার ছেলে যদি নিজের স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, তবে সেটা আমার কাছেও আনন্দ হবে। ছেলের বউকে নিয়ে ক্ষোভ পোষা কিংবা ছেলের বউকে নিয়ে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে কুটনামি করার মতো ঘৃণিত কাজ আর দুটো হয় না। কেন যেন মায়েরা আবেগে কান্না করেছে, তার ভেতরটা জ্বলছে। শাশুড়িকে দেখে বারবার ওই পাষাণ লোকটার কথা মনে আসছে। সব দিকের সব কিছু ঠিক, শুধু ওই মানুষটার মাঝেই যেন কিন্তু ঠেকছে। মনের মাঝে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে রাখা কিছু আশা আকাঙ্ক্ষা এই মুহূর্তে তাকে বড্ড পোড়াচ্ছে। মায়েরা হেঁচকি তুলে শাশুড়ির কাছে প্রশ্ন করে, আপনাকে কি আমি একটু জড়িয়ে ধরতে পারি? জবাবে শিরিন বেগম কিছুই বললেন না। উল্টো তিনি নিজেই হাত বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরলেন তাকে। দুপুরেই মায়রাকে নিয়ে শিরিন বেগম আর ইসহাক চৌধুরী মার্কেটে যেতে চেয়েছিলেন শপিং করিয়ে দিতে, কিন্তু তাতে বাধা সাধলেন ফাতেমা বেগম। তিনি কিছুতেই ইফতারের আগে বিআইনদেরকে ছাড়বেন না। ওনার কথা, ইফতারের পর যেখানে খুশি সেখানে যাক। ওনার আশকারা পেয়ে শিপুটাও লাফিয়ে ওঠে, বলে
রোজার দিন এই ভর দুপুর মাথায় করে কোথাও যাওয়া যাবে না। শিরিন বেগম মায়রার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, তুমি কি বলো মায়রা? জবাবে সে বলেছিল, আম্মু যেহেতু বলেছে ইফতার করে যেতে, তাহলে থেকে যান না হয় মা। আর শিপুও তো বায়না করেছে। যদিও ইফতারের পর তার শরীর একদমই ল্যাংড়া ছেড়ে দেয়, বিছানা থেকে ওঠার শক্তিটাও থাকে না, তবু প্রতি বছর রোজার ঈদের শপিং ইফতারের পর রাতেই করা হয়। তখন শপিংয়ের একটা আমেজ মনের সকল ক্লান্তি অবসাদ দূর করে দেয়। কিন্তু এই বছর তার কোনো রুচি নেই, না আছে ঈদের আমেজ, আর না শপিংয়ের একটা উৎকণ্ঠা। বিষাদ মন কেবলই চলে এক ব্যক্তিগত মানুষের সঙ্গে। মায়ের হাতে হাতে টুকটাক কাজ সেরে মাত্রই এসে বসেছে মায়েরা। তার রুমে ছিল তখন শিপু ফোন চালাচ্ছে। বিছানায় বসতেই শিপু এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। ধন্যবাদ ভাবি, আম্মু শুধুমাত্র তোমার জন্য রাজি হয়েছে, নয়তো রাতেই যেতে চায় না শপিংয়ে। অনেক কেনাকাটা করতে হবে, সময় লাগে বলে রাতে যায় না। থ্যাঙ্কস। মলিন হেসে মায়রা বলল, ঠিক আছে শিপু। একটু থেমে সে আবার বলে, এমনি হলে শিপুর সাথে তার কথার শেষ থাকে না, কিন্তু আজ কি বলবে তাই খুঁজে পাচ্ছে না। মনে হয় তার সকল কথা জমে আছে কেবল একজনের জন্যেই। ভাবি, তোমার কি কিছু হয়েছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? কোথায়, রোজা আছি বলে হয়তো। ভাবি, ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে নাকি? মায়েরা মুখে যতই বলুক সে থাকবে না হ্যান ত্যান, তবুও তার আর ইহানের ঝগড়া সম্পর্কে তার আম্মু আর মিথিলা আপু ছাড়া আর কেউ কিছুই জানে না। বিষয়টা জানাতেও চায় না বলে দ্রুত কথা ঘোরালো, হারে না, তেমন কিছুই না শিপু। আয়নার সামনে গিয়ে মলিন হেসে বলল, সত্যি রোজার কারণেই এমন দেখাচ্ছে। বাদ দাও, তোমার কি খবর বলো? ভাইয়ের সাথে তোমার কথা হয়? শিপু উদাস হয়ে জবাব দেয়, সপ্তাহে 10 দিনে একদিন কথা হয় টুকটাক, তাও 5 মিনিটের ঊর্ধ্বে নয়। ভাইয়া ফিরে এসে তোমাকেই বিয়ে করবে, দেখে নিও। শিপুর মনে উত্থান পতন হয়, চাপা কষ্টগুলি একে একে এসে ভিড় জমায় মনের আঙিনায়। দূরে ঠেলে দেওয়া সেই কষ্টটুকু আর নিজের মাঝে ঠাঁই দিতে চায় না বলে শিপু দ্রুত বিষয়টা এড়িয়ে যায়। এই ঈদে তারা কাকে কি দেয় দান করা, এই জন্য শাড়ি লুঙ্গি কেনা হয়, তা নিয়েই কথা হচ্ছিল। তার আড়ালে লুকিয়ে রাখা একটা যন্ত্রণা মায়েরা স্পষ্ট দেখতে পাচ্ছে। এক নজরে মায়েরা শিপুর কষ্ট আড়াল করা মুখের দিকে তাকিয়ে, ঠিক ভাইয়ার মতো হয়েছে, ভাঙবে তবুও মচকাবে না। কষ্ট পাক আর যাই হোক, মুখে স্বীকার করবে না। পাষাণ ভাইটার কার্বন কপি যেন। কি হলো ভাবি, কি ভাবছ? শিপুর ধাক্কায় নিজের ভাবনা থেকে বের হয় মায়েরা। হ্যাঁ, কি বলছিলে যেন? তুমি এবার ফাটিয়ে দিয়েছো ভাবি। বুঝলাম না। আরে, ভাইয়া আম্মুর কাছে কাল টাকা পাঠিয়েছে, তোমার জন্য 40,000 টাকা উল্লেখ করে দিয়েছে। বলেছে জামা জুতো সহ যা যা লাগে কিনতে। যদি আরো লাগে তাহলে যেন ভাইয়াকে বলে, লাগলে আরো টাকা পাঠাবে। আর আব্বুর থেকে পাওনাটা তো বাকিই আছে, তো পাঠিয়ে দিলে না বলো? মায়েরা ম্লান হাসে, মনে মনে বিড়বিড় করে, আমি তো টাকা পয়সা কিছুই চাইনি, আমি চেয়েছি কেবলই আমার একান্ত ব্যক্তিগত একটা পুরুষকে। ভাইয়া আমায় কি বলেছে জানো ভাবি? বলেছে তোমায় যেন সুন্দর দেখে একটা পাকিস্তানি ড্রেস কিনে দিতে, ওইটাই নাকি তোমায় সবচেয়ে বেশি মানাবে। কি রোম্যান্টিক না আমার ভাইয়াটা! জবাব দেয় না মায়েরা, উদাস হয়ে ভাবে, শুধু দায়িত্বটাই শিখলেন পাষাণ মানুষ একটা, ভালোবাসাটা আর শিখলেন না কই। কাল ঈদ, অথচ মায়েরার মনে কোনো আনন্দ উচ্ছ্বাস কিচ্ছুটি নেই। যা আছে সবটাই বিষাদের তিক্ততা। ভেতরটা ভঙ্গুর হয়ে গিয়েছে কষ্ট সহ্য করতে করতে। আজ 1 মাসের বেশি হয় ওই দাম্ভিক পাষাণ মানুষটা তাকে না কল করেছে, আর না তাকে মেসেজ দিয়েছে। এত অহংকার ওই লোকের! নিজের ভেতরটা যেমন কষ্টে ক্ষতবিক্ষত, তেমনি রাগ তাকে লোহা পেটানোর মতো করে শক্ত করে।
চোখগুলি টলমল করে, ক্ষোভ ওঠে আর ক্রোধে। ওই পাষাণ লোকটা যদি নিজের ইগো, আত্ম অহংকার নিয়ে থাকতে পারে, তবে সে কেন পারবে না? তার জেদি মন তাকে বুঝিয়ে দেয়, এই জীবন থাকতে সে ওই অহংকারী দাম্ভিক লোকটাকে কল দিবে না। সব সময় সব রাগ ভাঙাতে তাকেই কেন যেতে হবে? ওই লোকটা কি রাগ ভাঙাতে চেনে না, নাকি জীবনে কিছু শেখেনি? ঠিক তখনই কাকতালীয়ভাবে তার ফোনটা বেজে ওঠে। বিষণ্ণ দুই চোরা চোখ ফোনের স্ক্রিনে পাষাণ মানব লেখাটা দেখে চমকে যায়, বুকটা মুচড়ে ওঠে। সেখানে তীব্র আলোড়নে লম্বা করে নিঃশ্বাস নেয় মেয়েটা, রাগ অভিমান না, অন্য কিছুর জোরে। এতক্ষণ আটকে রাখা পানি ঝরে ঝরে মায়রার ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফুঁপিয়ে কাঁদে। তার বুকচেরা অভিমান পাহাড় হয়ে দাঁড়িয়েছিল সামনে। সেই যন্ত্রণামাখা অভিমানের নিচে চাপা পড়েছিল সব ইচ্ছা। চোখের সামনে স্ক্রিনটা জ্বলছিল, আর তবুও কলটা রিসিভ করা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। তীব্রতা, রাগ, ক্ষোভ আর অভিমান নিয়ে তীক্ষ্ণ চোখে ফোনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে যায়। আবারও কল আসে। মেয়েটা নির্বিকার বসে ফুঁসছে কেবল। তার মন দুই অনুভূতিতে দোদুল্যমান। এক মন বলছে লোকটা যতই পড়ুক, কল করতে থাক, সে আর রিসিভ করবে না। এতদিনে যেহেতু কল দিতে পারেনি, তবে এখন আর কল দেওয়ার কোনো দরকার নেই। কি ভেবেছে যত পারবে আঘাত করবে, কষ্ট দেবে, একটু পর একটু নরম কথায় সব ভুলিয়ে দিবে? হবে না, কিছুতেই হবে না। তো আরেক মন বলছিল, এতদিন পর লোকটা কল দিয়েছে, আচ্ছা ফোনটা একটু ধরা উচিত। নিজের দুর্বলতা প্রকাশ না করে হলেও একটাবার শুনেই দেখুক না কি বলে। পরপর দুইটা ফোন এসে কেটে গেল। চোখের পানিটুকু মুছে মায়েরা মনে মনে স্থির করলো, আরেকবার কল আসলে সে রিসিভ করবে। কিন্তু তাকে বরাবরের মতোই হতাশ করে দিয়ে তৃতীয়বার আর কল এলো না। ভীষণ রেগে গিয়ে মায়েরা নিজেই কাঁদল। এ কেমন পুরুষের কাছে নিজের মন দিল সে? চারিদিকে মাইকে ঈদ মোবারকের কলরব শুরু হয়েছে। মসজিদে মসজিদে মোবারক জানিয়ে ঈদের নামাজের সময় বলছে। আশেপাশের বাড়ি থেকেও মানুষজনের খুশির আমেজ শোনা যাচ্ছে। কিন্তু তার মনে আছে এক ঝাঁক বিষণ্ণতা। বিকেলের দিকে লোকটার দুইটা কল আসার পর আর কোনো কল বা মেসেজ কিছুই এলো না। ইহামের প্রতি তার রাগ আর তিক্ততা বাড়ল আরও। আর একটাবার কি কল করা যেত না? কিংবা ছোট্ট একটা মেসেজ? অন্য সময় হলে তো সে কল না ধরলে আম্মুর ফোনেও কল আসে, কিন্তু আজ তো আর আসেনি। দিনকে দিন মানুষটার প্রতি তার ক্ষোভ আর বিদ্বেষ বাড়ছে। এভাবে কি করে সংসার হবে তাদের? এটাই তাদের প্রথম ঈদ ছিল, অথচ লোকটা পাশের বাড়ির তিনটা বাচ্চাকে মেহেদি দিয়ে নিজেও আর দিল না। সবকিছু ভেবে ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল মেয়েটা। খুব ভোরে আজানের পরপরই ঘুম ভাঙল মায়রার। মায়রা আড়মোড়া ভাঙে, নিস্তেজের মতো করে চুপটি করে শুয়ে থাকে বিছানায়। হামি দিতে দিতে মুখের সামনে হাত আনায় সময় অদ্ভুতভাবে কিছু অনুভব করে সে। ভ্রুকুটি করে হাতের সামনে আনতেই সরু চোখে কিছু দেখে লাফিয়ে বিছানা থেকে ওঠে। অনুভব করে চেনা পরিচিত কিছু একটা। দ্রুত গিয়ে লাইটটা অন করলে দেখতে পায় হাতে মেহেদি। গুটি গুটি অক্ষরে লেখা, ফাহাদ ইহাম চৌধুরী।